তো আজকে আমরা রায়মার্টিনের ১ম মডেল সেট শুরু করতে চলেছি। এরপর থেকে প্রত্যেকদিন সকাল ১০টা থেকে ১২টার মধ্যে রায়মার্টিনের মডেল সেট পাবা এবং সন্ধ্যায় তোমরা এবিটি এর সলভ পাবা। তোমরা পিডিএফ এর জন্য সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে টেলিগ্রামে দেওয়া রয়েছে। চলো শুরু করা যাক। ১ম প্রশ্ন। ১ম প্রশ্ন কি বলেছে? যে বলছে ১ মোল নাইট্রোবেনজিনকে অ্যানিলিনে কনভার্ট করতে কত পরিমাণ আরকি তড়িৎ লাগে যেটা কুলম্ব এককে মানে নির্ণয় করতে বলেছে। দেখো আমাদের নাইট্রোবেনজিনকে আমরা যদি অ্যাসিড মাধ্যমে ৬ টি ইলেকট্রন দিই তাহলে অ্যানিলিন উৎপন্ন হয়। এবার কথাটি হচ্ছে ৬ টি ইলেকট্রন মানে ৬ ফ্যারাডে। আর ৬ ফ্যারাডেকে যদি কুলম্বে কনভার্ট করতে চাই তাহলে 96500 দিয়ে গুণ করতে হয়। তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম 579000 কুলম্ব তড়িৎ। নেক্সট প্রশ্ন, কেসিএলকে লবণ সেতুতে ব্যবহার করা হয় কেন? আগে বুঝে নিই লবণ সেতু কি? লবণ সেতু হলো এমন একটি ব্যবস্থা যেখানে আমরা দুটো তড়িৎদ্বারকে বৈদ্যুতিক সংযোগে রাখি এবং তড়িৎ নিরপেক্ষতা রাখা যায়। এখানে এমন এক ধরনের জলীয় দ্রবণ ব্যবহার করা হয় যেখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগ সমান হয়। যেহেতু কেসিএল এর ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগ সমান তার জন্য ইহাকে এই আ কি বলে সল্ট ব্রিজে ব্যবহার করা হয়। হাইড্রোজেন অক্সিজেন জ্বালানির ক্যাথোড অ্যানোড বিক্রিয়াটা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা। তার ব্যবহারও চেয়েছে। দেখো এই যে তোমার অ্যানোড এবং ক্যাথোডের যে রিঅ্যাকশনটা অনেকজনের অসুবিধা হয় কি যে ক্যাথোডে কি বিজারণ হয়। ক্যাথোডের থেকে চলে আসছে ক্যাট মানে বিজারণ। বিজারণের থেকে আসছে বাম দিক। অর্থাৎ ক্যাথোডে হবে বিজারণ আর ইলেকট্রনটা সবসময় বাম দিকেই বসবে। আর এর ব্যবহারটা হলো মহাকাশে বিদ্যুৎ উৎপাদনে এবং পানীয় জলের উৎস হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট চলে আসি আমরা ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। দ্রবণে অনেক সংগঠিত রয়েছে অনেক বিকারক, কিন্তু বিক্রিয়ারা শুধুমাত্র যদি একটি বিক্রিয়ক পদার্থের উপর নির্ভর করে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে সেই বিক্রিয়াটাকে আমরা বলব সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ঠিক আছে? তোমরা গ্লুকোজও নিতে পারো, ফ্রুক্টোজও নিতে পারো। এখানে অ্যাসিটেটের উদাহরণ নেওয়া হয়েছে। জলের সাথে তৎপরতায় রিঅ্যাকশন করে এটা আরকি অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানল তৈরি করেছে। কিন্তু তাও জলের গাঢ়ত্বের পরিবর্তন যেহেতু খুব নিম্ন হয়, অর্থাৎ সমুদ্র থেকে যদি আমরা ১ কাপ জল বা ১ লরি জল তুলে নিয়ে এসে সমুদ্রের জলস্তরের কোনো পরিবর্তন হয় না। যেহেতু জলের গাঢ়ত্ব অনেক রয়েছে, তাই জলের গাঢ়ত্ব যেহেতু অনেক, হালকা কমলেও গাঢ়ত্বের পরিবর্তনে কোনো তারতম্য দেখা যাবে না। সেক্ষেত্রে শুধুমাত্র একটি এই ১ম বিক্রিয়কের উপরেই নির্ভর করে বিক্রিয়ার হার। সেক্ষেত্রে এটাকে আমরা বলব সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তারপর বলেছে ক্রম এবং আণবিকতার মধ্যে পার্থক্য। ক্রম হলো আমাদের বিক্রিয়কের ঘাতের সমষ্টি। আর বিক্রিয়ক পদার্থ কতগুলি রিঅ্যাকশন করেছে অর্থাৎ তথা মোল সংখ্যার যোগফল হলো আণবিকতা। ক্রম হলো পূর্ণ সংখ্যা, শূন্য ভগ্নাংশ হতে পারে। বাট শুধুমাত্র আণবিকতা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। আর তাছাড়া কিছু হতে পারবে না। নাইট্রোমূলক বলয় পরীক্ষায় বাদামি বর্ণের জন্য কোন যৌগ দায়ী? এই যে যৌগটা দেখতে পেয়েছো, এর নাম কি বলো তো? এর নাম হলো পেন্টা অ্যাকোয়া। ৫ টা জল হয়েছে, এটাকে অ্যাকোয়া বলে। তারপরে নাইট্রোসিল রয়েছে, এটা হলো ফেরেট তোমাদের। আর সালফেট। এদের যদি আমরা জারণ সংখ্যা বের করতে পারো তো? জারণ সংখ্যা বের করতে হবে। এটা এটা জারণ সংখ্যা 0 হয়। এটা হলো তোমার কি বলে +1 আর এটা হলো -2। তো ক্যালকুলেট করলে 1 চলে আসবে। তারপর এটা নাইট্রোসিল যৌগ আর নাইট্রেট যৌগের মধ্যে সমবায়তা কি দেখতে পাও? লিঙ্কেজ সমবায়তা দেখতে পাই। ভৌত ধর্ম কি? নাইট্রোসিলের জন্য এটা হলুদ হয় আর এই নাইট্রেটের জন্য লাল বর্ণের হয়। আর এটা জানোই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড সেই ছোটবেলা থেকে করে আসতেছো। ফসফরাস অ্যাসিড দিলে তোমার বেনজিন উৎপন্ন হবে। HgBO4 দিলে প্রথমে উৎপন্ন হবে Na2+, আ BF4- এই সল্টটা। তারপর এর মধ্যে যদি হিট দেওয়া হয় তারপর ফ্লুরোবিন মানে একদম সরাসরি আমরা উৎপন্ন করতে পারি না। নেক্সট নেক্সট তোমাদের মানে অ্যাসিড মাধ্যমে যদি ব্যবহার করে তাহলে ফেনল উৎপন্ন হয়। এসেনশিয়াল টু গাঢ় HCl ব্যবহার করলে স্টিফেনের যে রিএজেন্ট থাকে তাহলে উৎপন্ন হয় NH2। অ্যালকিল সায়ানাইড এবং অ্যালকিল আইসোসায়ানাইডের মধ্যে পার্থক্য চেয়েছে। দেখো অ্যালকিল সায়ানাইড স্টিফেন রিঅ্যাকশন করে অ্যামাইন দেয় 1 ডিগ্রি, কিন্তু বাট 2nd ডিগ্রি দিতে পারে না, মানে সরি আ আইসোসায়ানাইড দিতে পারে না। পরের প্রশ্ন দেখো, আইসোসায়ানাইডের কার্বন পরমাণু না নিঃসঙ্গী ইলেকট্রন রয়েছে থাকে, তো যার কারণে ঘনত্ব অনেক বেশি হয়ে যায়। আর ক্ষারীয় মাধ্যমে নিউক্লিওফাইল হিসেবে OH- আয়ন কাজ করে। যেহেতু কার্বন পরমাণু এবং OH- আয়নের উৎস ইলেকট্রন সমৃদ্ধ রয়েছে তার জন্য দুজনকে অ্যাটাক করতে পারে না, আদ্র বিশ্লেষণ হয় না। নেক্সট প্রশ্ন, তুল্যাঙ্ক পরীয়তা কাকে বলে? দেখো তুল্যাঙ্ক পরীয়তা কি? যখন কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে, ঠিক আছে, দ্রবণের যে আয়তনে ১ গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ দ্রবীভূত থাকবে আর সেই আয়তনকে আমরা ১ সেন্টিমিটার ব্যবধানে থাকা ২ টা তড়িৎদ্বারের মাঝখানে রেখে দেব। তারপর তড়িৎ চালনা করব। একটা পরিবাহিতা পাবো। সেই পরিবাহিতাকে আমরা তুল্যাঙ্ক পরিবাহিতা বলব। তুল্যাঙ্ক পরিবাহিতা = কাপ্পা 1000/n। ঠিক আছে?
এন কাপ্পাটা হলো তোমার কেটা কাপ্পা মানে তোমার আপেক্ষিক পরিবাহিতা। এখানে তোমার আপেক্ষিক পরিবাহিতা তুল্যাঙ্ক পরিবাহিতা চেয়েছে। এখানে ২ টা দ্রবণের কথা বলেছে, একটা KCl একটা NaCl এর, NaOH সরি সোডিয়াম হাইড্রোক্সাইডের। KCl এর দ্রবণে আমরা আ মানে কি বলে? আ আপেক্ষিক পরিবাহিতা এবং রোধের মান বসিয়ে এখান থেকে L/A অর্থাৎ কোষ ধ্রুবক পেয়ে যাবো। আর এই কোষ ধ্রুবক দ্বিতীয় ইকুয়েশনে বসিয়ে আমরা কাপ্পা পেয়ে যাবো। আর এই কাপ্পাটাকে আমরা মিন আর তুল্যাঙ্ক পরিবাহিতার ইকুয়েশনে বসিয়ে নরমালিটি বসে ইকুয়েশন পুট করলেই আর ক্যালকুলেশন করলেই তোমাদের উত্তর সামনে। নেক্সট তোমাদের দেখবা গিবস ফ্রি এনার্জি চেয়েছে। গিবস ফ্রি এনার্জি বা বের করার যে সূত্রটা থাকে সেটা হলো ডেল জি নট মানে নট মানে আর কি প্রমাণ মাইনাস NF ই নট সেল। এখানে N বলতে ব্যবহৃত তড়িৎ কতটা? ২ অণু ওখানে ব্যবহার করা হয়েছে, তাহলে ২ ফ্যারাডে। এবার ফ্যারাডে ইজ ইকুয়াল টু 96500। আর এখানে কত আর কি প্রমাণ তড়িৎচালক বল ইউজ করা হয়েছে, আমরা যেটা বের করি ক্যাথোড মাইনাস অ্যানোড। ঠিক আছে? দেখতে পাচ্ছ ক্যালকুলেশন করে উত্তর বেরিয়ে গেছে। ক্যালোমেল ইলেকট্রোডের সাংকেতিক প্রকাশ, Hg আমাদের নিতে হবে লিকুইড ফর্মে Hg2Cl2 দ্রাবক, এরপর আমাদের সল্ট ব্রিজ KCl অ্যাকোয়াস ফর্মে। এটা হলো সাংকেতিক প্রকাশ। ম্যাঙ্গানেট আর পারম্যাঙ্গানেট আয়নের আমাদের চৌম্বক ধর্ম। দেখো ম্যাঙ্গানেট কেমন হয়, MnO4 2 মাইনাস, উপরে 2 মাইনাস, তার জন্য একটা হাত মাইনাস মাইনাস আর দুটা ডবল বন্ডে। সবসময় মনে রাখবে যে আমাদেরকে কি +7 এ হাত রাখতে হবে, একটা 2 2 4 5 6 আর এদিকে মাইনাস মাইনাস 7টা। তো এক কথা হলো এখানে যদি আমরা দেখি ম্যাঙ্গানিজের ম্যাঙ্গানিজ বা +2 তে যদি থাকে তাহলে অযুগ্ম ইলেকট্রন থাকবে, যার কারণে পরাচুম্বকীয় হয় আর এদের বর্ণ সবুজ হয়। আর পারম্যাঙ্গানেটের যে কালারটা হয় সেটা বেগুনি, আর এর মধ্যে কোনো যুগ্ম ইলেকট্রন থাকে, অযুগ্ম ইলেকট্রন থাকে না, তার জন্য এটা অ্যাম্যাগনেটিক। এরপর বলেছে K2Cr2O7 এ যদি H2S গ্যাস চালানো করা হয় তাহলে কি ঘটবে? দেখতে পাচ্ছ আমাদের ক্রোমিয়াম 3+ এ থাকবে, জল পাবো আর সালফার হলুদ বর্ণের সালফার অধঃক্ষেপণ পাওয়া যাবে। চলো নেক্সট। তারপর বলেছে যে উজ্জ্বল কমলা বর্ণের কেলাসাকার যৌগ খাদ্য লবণ গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করলে কি ঘটবে? আর এটা তো ভাই ক্রোমিল ক্লোরাইড টেস্ট, তাই না? মানে K2Cr2O7 এ যদি আমরা খাদ্য লবণ গাঢ় H2S উপর দিই তাহলে ক্রোমিল ক্লোরাইড পাবো। এর মধ্যে যদি আমরা সোডা দ্রবণে দ্রবীভূত করি তাহলে সি যৌগ অর্থাৎ সোডিয়াম ক্রোমেট, আর লেড অ্যাসিডেট দিলে আর কি লেড ক্রোমেট পাবো। নেক্সট ম্যাঙ্গানিজের উপধর্মী অক্সাইড MnO2 মিশ মেটাল কি? মিশ মেটাল হলো তোমার ওই যে গ্যাস লাইটের ইউজ হয়, দেখবে একটা পাথর যেটা আর কি সংঘর্ষ করলে আগুন জ্বলে আর কি। 95% সিরিয়াম, 5% লোহা, সালফার, কার্বন, ক্যালসিয়াম এই সমস্ত যৌগে এই মিশ মেটাল তৈরি হতে সাহায্য করে। ল্যান্থোনাইড হাইড্রোক্সাইড আর লুটেশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ক্ষারধর্ম, এটা আমরা সরাসরি আর কি ফাজানের সূত্র অনুসারে বের করতে পারি। ফাজানের সূত্র বলা হয়েছে যে ক্যাটনের চার্জ বাই ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু ফাই, অর্থাৎ পোলারাইজেশন পাওয়ার বৃদ্ধি পাবে চার্জ বৃদ্ধি পেলে ব্যাসার্ধ হ্রাস পেলে। যেহেতু আর কি সমযোজী চরিত্র বৃদ্ধির সাথে সাথে